হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 6-এর যে ভূগোল বই আমাদের পৃথিবী, এই বইটির সর্বশেষ অধ্যায় বা 11তম অধ্যায় বলতে পারো, মানচিত্র বলে যে চ্যাপ্টারটা আছে তার সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, তোমাদের বইটির 103 নম্বর পাতাতে মানচিত্র বলে অধ্যায়টি আছে। এখানে দেখো, প্রথমে একটা গল্পের আকারে লেখা আছে যে সেবার টুবলুরা বেড়াতে গেল একটা ছোট্ট শহরে। অচেনা জায়গা, মেঘলা আকাশ, একটু পরেই বৃষ্টি শুরু হবে। এর মধ্যে রাস্তা হারিয়ে গেল। অনেক খোঁজে একজনকে পাওয়া গেল। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথমেই যে জিনিসটা বলছে যে আমরা কোনো একটা জায়গাকে যখন অ্যাড্রেস করি তখন কি হয়, কোনো একটা জায়গার নিরিখে কিন্তু অ্যাড্রেসটা করি। অর্থাৎ এখানে কালী মন্দির আছে, এখান থেকে ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, বা কোনো একটা মসজিদ আছে, সেখান থেকে ডান দিকে বাঁ দিকে, তারপরে গির্জা, চার্চ, যাই হোক, বা কোনো একটা পুকুর আছে, পোল আছে, এরকমভাবে। কিন্তু বলছে কোনো একটা জায়গাতে হঠাৎ মেঘলা হয়ে গেল, আমরা কিছু দেখতে পাচ্ছি না, বৃষ্টি শুরু হবে। এমন সময় যদি আমরা খুঁজতে যাই, তখন একজনকে পাওয়া গেল। নিয়ে আমরা কি জিজ্ঞেস করি যে দাদা, রেল স্টেশনটা কোন দিকে বলতে পারেন? অর্থাৎ যে জায়গাটাকে আমরা যাব সেটা কিন্তু রেল স্টেশন থেকে এত কিলোমিটার দূরে বা সেটা কিন্তু মানে তাদের জানা আছে, যার জন্য খুব সহজে কিন্তু স্টেশনটাকে তারা জানতে চাইলো। তখন কি বললো, সোজা উত্তর দিকে চলে যান, বাজারটার পরেই। তাহলে দেখো, এই যে রেল স্টেশন, বাজার, এগুলো কিন্তু কি বলতো, একটা করে ল্যান্ডমার্ক। এবার দেখো, এই যে বলছে উত্তর দিকে চলে যান, বাজারটার পরেই। এবার প্রশ্নটা হচ্ছে যে তুমি এই অন্ধকারের মধ্যে আছো, অর্থাৎ মেঘ এসেছে, বৃষ্টি হবে, এই অবস্থাতে তুমি উত্তর দক্ষিণ দিকটা বুঝবে কি করে, তাই না? উত্তর দক্ষিণ দিক বুঝতে গেলে প্রথম কথা হচ্ছে যে তোমার সূর্যের যে ওঠা এবং অস্ত যাওয়া, উদয় অস্ত, এটা হয়তো তোমাকে জানতে হবে, বা তোমার কাছে হয়তো কম্পাস থাকতে হবে, বা তোমার কাছে মানচিত্র থাকতে হবে। এই তিনটে জিনিস হলেই কিন্তু তুমি দিকটাকে নির্ণয় করতে পারবে। এবার একটা দিক নির্ণয় করলে বাকি তিনটা দিক নির্ণয় করা সহজ। মানে সূর্য যেদিকে উদয় হচ্ছে সেটা আমরা পূর্ব দিক ধরলাম, তাহলে কিন্তু পশ্চিম দিক হচ্ছে পিছন দিকটা, উত্তর দিক হচ্ছে তোমার বাম দিকটা, আর ডান দিকটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, বা তোমার ডান হাতটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে কিন্তু সহজেই বোঝা গেল। দেখো, তারপরে জিজ্ঞেস করছে কিন্তু উত্তর দিক কোনটা। তাহলে উত্তর দিক যদি আমি এই যে বলে দিল উত্তর দিকে চলে যান, তাহলে উত্তর দিক চলে যাওয়া মানে কোন দিকে? উত্তর দিক চলে যাওয়া মানে তোমার বাঁ হাতের দিকে। হ্যাঁ, তাহলে তুমি যদি কোনো দিক ঠিক করতে না পারো, কোনটা পূর্ব দিক এটা যদি জানতে না পারো, তাহলে তুমি উত্তর দিকটা জানবে কি করে? ওটাই বলছে উত্তর দিক কোনটা। দেখো, এরপরেই বলেছে কি, আকাশে মেঘ, সূর্য কোন দিকে তা বোঝা যাচ্ছে না। তাহলে দেখো, এইখানে এই যে কথাটা বলেছে না, সূর্য কোন দিকে তা বোঝা যাচ্ছে না, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই সূর্যটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। মানে এইটা দেখেই কিন্তু আমরা দিক নির্দেশ করি। ঠিক আছে, তাহলে যখন সূর্যটাই বুঝতে পারছি না, তাহলে আমরা কি করে আর কি দিকটাকে ঠিক করতে পারবো? তাহলে বলো তো, এরকম অবস্থা যদি হয়, তাহলে বলো তো কি থাকলে ওই অচেনা জায়গার রেল স্টেশন, বাজার, স্কুল, বড় রাস্তা কোথায় কোন দিকে আছে ওরা খুব সহজেই বুঝতে পারতো? তাহলে উত্তরটা কি হবে? মানচিত্র বা ম্যাপ। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের তিনটে বিষয় বললাম, একটা হচ্ছে কম্পাস, একটা হচ্ছে তোমার সূর্যের দিক, আর আরেকটা হচ্ছে মানচিত্র। তো এখানে কিন্তু মানচিত্রটাকে এখানে তুলে ধরেছে। এবার দেখো, বলছে যে তাহলে মানচিত্র কাকে বলে? মানচিত্র হচ্ছে নির্দিষ্ট মান বা স্কেল অনুসারে অঙ্কিত সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের চিত্র। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে বলা হয় মানচিত্র। নির্দিষ্ট মান এবং স্কেল অনুসারে যখন সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো একটা অংশকে যখন দেখানো হবে, সেই চিত্রটা হচ্ছে তোমার মানচিত্র। এবার দেখো, এখানে দুটো ছবি আঁকা আছে। হ্যাঁ, এখানে রহিমের ছবি আঁকা আছে, এখানে অর্কর ছবি আঁকা আছে। এখানে রহিম দেখো এখানে ছবি এঁকেছে, এখানে একটা রাস্তা গেছে, তারপরে এখানে এটা সম্ভবত একটা পার্কের ছবি এঁকেছে, দেখেই বুঝতে পারছো। আবার এখানে যে ছবিটা এঁকেছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে তোমার পুকুর আছে, আছে। এবার দেখো এখানে কি বলেছে, রহিম আর অর্কদের বাড়ির সামনে একটা সুন্দর পার্ক আছে। দুজনেরই বাড়ির সামনে কিন্তু একটা পার্ক আছে, একটা সুন্দর পার্ক আছে। এবং কি বলছে, ওরা দুজনেই পার্কটির ছবি এঁকেছে। তাহলে এইটাও যা ছবি, এটাও কিন্তু তাই ছবি। বুঝতে পারছো? কিন্তু এর ছবিটা আলাদা, এর ছবিটা একটু আলাদা। লক্ষ্য করে দেখো ছবি দুটোর মধ্যে কি কি মিল বা অমিল আছে। তাহলে মিল বা অমিল কি আছে তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা কিন্তু একটা বৃহৎ মানে জায়গাকে ছোট জায়গার মধ্যে দেখানো হয়েছে, আর এখানে কি একটা ছোট জায়গাকে এইটুকুর মধ্যে দেখানো হয়েছে। যার জন্য দেখো, এই জায়গাটাকে যদি এই জায়গাটুকু যদি আমরা জুম করি, তাহলে যে জিনিসটা আসবে সেটাই কিন্তু এখানে আছে। এই দেখো, এই যে এখানে একটা নাগরদোলা আছে, এখানে একটা নাগরদোলা রয়েছে, ঠিক আছে। তারপরে এইটা রয়েছে, এইটা রয়েছে। এই জায়গাটাতে কি হয়েছে, অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ, অল্প ছবির মধ্যে বেশি পরিমাণ জায়গাকে কভার করা হয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে
ছোট জায়গাকে কিন্তু একটু বড় করে দেখানো হয়েছে, অর্থাৎ এইখান থেকে জুম করে এটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু দেখো এই যে ছবিটা আঁকা হয়েছে, এই ছবিতে কিন্তু এটাকে কিন্তু আমরা মানচিত্র বলতে পারি না। মানচিত্র আর স্কেচ দুটোর মধ্যে পার্থক্য আছে। মানচিত্র যখন হবে তার একটা নির্দিষ্ট স্কেল থাকবে, তার একটা দিক থাকবে, এই এই দুটো জিনিস কিন্তু থাকবে। আর কি থাকবে? কালারের একটা তোমার মানে ব্যবহার করার কিন্তু একটা বাধ্যবাধকতা থাকবে। তাহলে এইটা হচ্ছে স্কেচ। দেখো এগুলিকে স্কেচ, ম্যাপ নয়। কেন নয়? দেখো এই জিনিসটা আমি তোমাদের প্রথমে বুঝি, তোমাদের বইয়ের 110 নম্বর পাতাতে আছে। 110 নম্বর পাতাতে তোমরা চলে যাও, প্রথমে ওই জিনিসটা বুঝে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে দেখো স্কেচ কি আর মানচিত্র কি। তাহলে বলছে গ্লোব বা মানচিত্র ছাড়াও স্কেচ বা প্ল্যান এর মাধ্যমেও কোনো অঞ্চল বা জায়গা সম্বন্ধে কিছু ধারণা পাওয়া যায়। অর্কর আঁকা পার্কের ছবি, শুভর স্কুলের পথের ছবিটা আসলে স্কেচ। তাহলে ওই যে তোমার যে ছবিটা হয়েছে ওটা কিন্তু কোনো মানচিত্র নয়, ওটা স্কেচ। কেন স্কেচ কোনটাকে বলছে? বলছে স্কেল অনুযায়ী আঁকা হয় না বলে স্কেচ থেকে দূরত্ব বা দিক সঠিকভাবে বোঝা যায় না। তাহলে ওইখানে কিন্তু দেখো ওটা কিন্তু স্কেল অনুসারে আঁকা হয়নি, যার জন্য কি হচ্ছে ওখানে কিন্তু দূরত্ব এবং দিক কোনোটাই কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাহলে স্কেচ হচ্ছে যখন স্কেল ছাড়া আঁকা হবে না, কোনো একটা জিনিসকে যখন তার ক্ষুদ্র প্রতিরূপকে যখন দেখানোর চেষ্টা করা হবে তখনই সেটা হচ্ছে স্কেচ। কিন্তু এটা নট টু স্কেল, অর্থাৎ স্কেল অনুযায়ী হয় না এবং এখানে কিন্তু কোনো দিক নির্দেশ থাকে না। এবার দেখো এখানে প্ল্যান বলে যে কথাটা বলেছে, তাহলে প্ল্যান কি? এই দুটো জিনিস কিন্তু তোমাকে জানতে হবে। প্ল্যান কি? বলছে খুব ছোট জায়গা যেমন বাড়ি, স্কুল, একটা ঘর বা ক্লাসরুমকে নিখুঁতভাবে সাজাতে গেলে প্ল্যান আঁকতে হয়। সঠিকভাবে মাপযোগ করে নির্দিষ্ট স্কেল অনুযায়ী প্ল্যান আঁকা হয়। ফলে প্ল্যান থেকে দূরত্ব এবং দিক দুটোই সঠিকভাবে বোঝা যায়। আমরা যখন কোনো একটা বাড়ি করি তখন তার প্ল্যানটাকে পাস করতে হয়, বুঝতে পেরেছো? তাহলে এইরকমভাবে কিন্তু প্ল্যান হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে প্ল্যান। তাহলে এই গেল তোমার আমাদের স্কেচ এবং ম্যাপের মধ্যে পার্থক্য। এবার দেখো নিচে বলছে, দেখো তো কোন ছবিটা থেকে জায়গার কোথায় কি আছে বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ এই দুটো ছবি কি আছে তোমাদের বললাম এবং দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? এবার কি হচ্ছে তোমার এই দুটোর মধ্যে কোথায় কি আছে বেশিভাবে কোনটাতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওদের মতো তুমিও তোমার বাড়ি বা স্কুলের আশেপাশের একটা ছবি আঁকার চেষ্টা করো। এবার এইভাবে যদি তোমার শহর বা গ্রাম বা রাজ্যের ছবি আঁকার চেষ্টা করো তাহলে কি হবে? দেখো এটা কিন্তু ছোট একটা পার্কের ছবি এঁকেছে, যদিও পার্কটা যতটা বড় পেপারটা কিন্তু ততটা বড় নয়, ওর থেকে ছোট করেই কিন্তু এটা আঁকা হয়েছে। এবার ধরো যদি একটা দেশের, একটা রাজ্যের, পুরো পৃথিবীর ছবি আঁকতে বলে তখন কি তুমি এরকমভাবে আঁকতে পারবে? তাহলে তুমি আঁকতে পারবে না। তাহলে এই যে তোমার ছোট কাগজের মধ্যে একটা বড় জায়গাকে আঁকা পদ্ধতিটা কি, ঠিক আছে? পুরো রাজ্যের ছবি যখন আঁকা যাবে না তখন কিভাবে ওটাকে ছোট করা হবে? দেখো সেই ছবিটাই বলছে যে জেলাকে একসঙ্গে একটা ছবির মধ্যে দেখাতে গেলে সব বিষয় বা তথ্য নিখুঁতভাবে দেখাতে পারবে না। তাহলে উপায় হচ্ছে স্কেলের ব্যবহার, অর্থাৎ কোনো একটা জায়গাকে স্কেল অনুযায়ী ছোট করে তোমার সমতল কাগজে আঁকতে হবে। এবার দেখো পরের পাতাতেই তোমরা চলে এসো। দেখো এখানে বলছে যে একমাত্র মানচিত্র বা ম্যাপের মাধ্যমেই পৃথিবীর কোনো অংশের বা সমগ্র পৃথিবীর সঠিক উপস্থাপন করা যায়। তাহলে ওই প্রশ্নটার উত্তর হবে তোমার একমাত্র ম্যাপের মাধ্যমে, যেটা কি হয় স্কেল অনুসারে অঙ্কন করা যায়। এবার দেখো এখানে তোমার মানচিত্র যে আছে কাকে বলে সেটা তো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার দেখো মানচিত্রকে কতগুলো ভাগে ভাগ করছে। কি কি? দেখো বলছে মানচিত্রে বিভিন্ন তথ্য বিষয় উপস্থাপন করা যায়। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি, নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যখন দেখানো হয় সেগুলোকে বলছে প্রাকৃতিক মানচিত্র। তাহলে এটা হচ্ছে তোমার ফিজিক্যাল ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্র কোনটা বা পলিটিক্যাল ম্যাপ কোনটাকে বলছে? যে মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয় তাকে বলছে রাজনৈতিক মানচিত্র। হয়েছে। এরপরে বিষয়ভিত্তিক মানচিত্র কোনটাকে বলছে? থিমেটিক ম্যাপ যেটাকে বলছে। যদি থিমেটিক ম্যাপ কাকে বলে এটা প্রশ্নতে আসে তাহলে কি লিখবে? নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য যেমন আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়কপথ, রেলপথ, খনিজ সম্পদ ইত্যাদি সংক্রান্ত যে মানচিত্র হয় সেটা হচ্ছে তোমার বিষয়ভিত্তিক মানচিত্র, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো কি মানুষের সৃষ্টি, বুঝতে পেরেছো? এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু মানুষের সৃষ্টি। আবহাওয়া মানচিত্র বলো, আবহাওয়াটা যদিও মানুষের সৃষ্টি নয় কিন্তু মানুষের প্রয়োজনে আসে। জনসংখ্যা, সড়কপথ, রেলপথ, খনিজ সম্পদ সংক্রান্ত এগুলো সবই বিষয়ভিত্তিক মানচিত্র। এবার দেখো এখানে যে মানচিত্রটা দেখানো হয়েছে, এখানে দেখো বিভিন্ন নদীর গতিপথ ভারতে দেখানো হয়েছে। তাহলে এটা তোমরা কি মানচিত্র বলবে? এটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, বুঝতে পেরেছো? যেহেতু দেখো এখানে নদ নদী, এই যে তোমার নদ নদীটা এখানে দেখানো হয়েছে, এই মানচিত্র দেখো একটা নির্দিষ্ট স্কেল আছে এবং এখানে কিন্তু একটা দিক কিন্তু নির্দেশ করা আছে।
এবার দেখো তোমাদের বইটার ডান দিকে একটা গ্লোবের ছবি দেওয়া আছে। এবার তোমাকে এই যে গ্লোবটা আছে, গ্লোব কাকে বলে এর ব্যবহার লেখো। তাহলে গ্লোব কাকে বলে যদি আমরা বলি, তাহলে গ্লোবের ডেফিনেশন কি হবে, যে গ্লোব হলো পৃথিবীর একটা ছোট্ট মডেল বা প্রতিরূপ। বুঝতে পেরেছো? আমাদের পৃথিবী এতই বিশাল যে একসঙ্গে পুরো পৃথিবীটা দেখানো সম্ভব নয়। গ্লোবের মাধ্যমে খুব সহজেই পৃথিবীর আকৃতি এবং আবর্তন গতির ধারা, দেশ, মহাদেশ, মহাসাগরগুলোর পারস্পরিক অবস্থান, আকৃতি সঠিকভাবে বোঝানো যায়। এটি ত্রিমাত্রিক রূপ, নিজের অক্ষে 66.5 কোণে অবস্থান করে। তাহলে এই হচ্ছে পুরো গ্লোব। দেখো এখানে গ্লোব কাকে বলে, গ্লোবের ব্যবহার বলেছে। তাহলে গ্লোবের ব্যবহার যদি হয়, তাহলে গ্লোব কাকে বলে এটা পেয়ে গেলে এখান থেকে, যে গ্লোব হলো ত্রিমাত্রিক পৃথিবীর একটা ছোট্ট মডেল বা প্রতিরূপ। ঠিক আছে, এটি ত্রিমাত্রিক রূপ, নিজের অক্ষের উপরে 66.5 কোণে অবস্থান করে। এই গেল তোমার গ্লোবের ডেফিনেশন। আর ব্যবহার যদি বলে তখন এখানে লিখবে যে গ্লোবের মাধ্যমে খুব সহজে পৃথিবীর আকৃতিটাকে বোঝানো যায়। 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতিকে বোঝানো যায়, পৃথিবীর দেশ, মহাদেশ, মহাসাগরগুলোর পারস্পরিক অবস্থান বোঝা যায় এবং পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিক ধারণা বোঝা যায়। তাহলে এই হচ্ছে তোমার গ্লোবের ব্যবহার। এবার দেখো এই গ্লোবকে কিন্তু ত্রিমাত্রিক বলা হয়। তাহলে ত্রিমাত্রিক কেন বলা হয়? দেখো ত্রিমাত্রিক মানচিত্র কাকে বলে এটা তোমাদের জেনে রাখতে হবে। যে মানচিত্রে 3টি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে এবং যা ঘনফলকে নির্দেশ করে তাকে ত্রিমাত্রিক মানচিত্র বলে। অর্থাৎ দেখো ত্রিমাত্রিক মানে 3টে মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যখনই প্রকাশ করছে তখনই সেটাকে কিন্তু ত্রিমাত্রিক মানচিত্র বলছে। আর এই ত্রিমাত্রিক মানচিত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা তোমার যে এই মানচিত্রের তথ্যগুলিকে গোলক, আয়তাকার, ব্লক, ব্যালন প্রভৃতির সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো একটা মানচিত্র আমরা সাধারণত কীরকম দেখি, এই যে কাগজের মধ্যে এটা দেখানো হয়েছে, কিন্তু যখনই একটা গোলকের মতো হবে, গোল হবে, 3 কোণা হবে, হ্যাঁ, ব্যালনের মতো হবে, তখন কিন্তু এটা হচ্ছে ত্রিমাত্রিক। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। এবার দেখো এই যে ত্রিমাত্রিক মানচিত্র, গ্লোবকে ত্রিমাত্রিক বলে কারণ পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রকাশ করে এবং পৃথিবীর গোলকের আকৃতিকে বাস্তবের কাছাকাছি তুলে ধরে। তাহলে এটা কিন্তু একদিকে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে প্রকাশ করছে, অন্যদিকে পৃথিবী যে গোল সেই আকৃতিটাও কিন্তু তোমার সামনে তুলে ধরছে, যার জন্য একে ত্রিমাত্রিক মানচিত্র বলছে। এই গেল তোমার গ্লোব সম্পর্কে ধারণা। এবার দেখো তোমাদের এখানে বলেছে যে তোমার ক্লাসরুমে, স্কুলে, বাড়িতে গ্লোব থাকলে পর্যবেক্ষণ করো। 1 নম্বর কি বলছে, গ্লোবটা কিসের উপরে ঘোরে। তাহলে কিসের উপরে ঘোরে, তোমরা যদি গ্লোবটা দেখো তাহলে গ্লোবের কিন্তু এটা, এই যে তোমার গ্লোবের ছবিটা দেওয়া আছে, এটা কিসের উপরে ঘুরছে, দেখো এই যে এটা আছে, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ বা অক্ষের উপরে ঘোরে। ঠিক আছে, এটার উত্তর হবে তার অক্ষের উপরে ঘোরে। 2 নম্বর দিয়েছে গ্লোবের ওপর মহাদেশ, মহাসাগরগুলো চিনতে পারছো। হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো। এই যে গ্লোবের মধ্যে আমাদের যে তোমার 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর সম্পর্কে আমরা জানতে পারবো। সব থেকে বড় যে মহাসাগরটা আছে সেই মহাসাগরটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে এগুলো আছে, এটা তোমার প্রশান্ত মহাসাগরের অন্তর্গত। আর এইদিকে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মাঝে যেটা আছে সেটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ভারতের দক্ষিণে যেটা আছে সেটা হচ্ছে ভারত মহাসাগর। 3টে হয়ে গেল। 4 নম্বর সুমেরু সাগর, অর্থাৎ উত্তর মেরুতে যেটা আছে সেটা সুমেরু সাগর বা উত্তর মেরু সাগর, আর দক্ষিণে যেটা আছে সেটা কুমেরু মহাসাগর। এই হলো মহাসাগরগুলো। আর মহাদেশগুলো যদি বলা হয় তাহলে প্রথমে হচ্ছে এশিয়া মহাদেশ, তারপরে তোমার আফ্রিকা মহাদেশ, তারপরে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আর ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া একই, আর আন্টার্কটিকা। তাহলে তোমার 7টা মহাদেশ তোমরা চিনতে পারবে। হয়েছে? এবার দেখো এখানে বলছে কি, গ্লোবের ওপর লম্বালম্বি আড়াআড়িভাবে টানা সরু রেখাগুলি কী কী। দেখো এইখানে এই যে তোমার ছোট ছোট রেখাগুলো টানা আছে না, এই যে প্রথমে আড়াআড়ি আছে, তারপরে লম্বালম্বি আছে। এগুলো কি জানো তো, এই যে আড়াআড়িভাবে যেটা আছে এটা হচ্ছে অক্ষরেখা, আর লম্বালম্বিভাবে যেটা আছে এটা হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেলে। এরপর দেখো এইখানে আছে মানচিত্র বই থেকে তোমার রাজ্যের রাজনৈতিক মানচিত্র খুঁজে বার করো, তারপর ঠিকঠাক লিখে ফেলো। 1 নম্বর কি বলছে, কতগুলো জেলা আছে। তাহলে আমাদের তোমার পশ্চিমবঙ্গের যে ম্যাপটা আছে সেখানে কটা জেলা আছে, 23টা জেলা আছে। হ্যাঁ, ভারতে তোমার 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু আছে। এটা আমি তোমাদের এক্সট্রা বলে রাখলাম। এটার উত্তর হবে 23টি। এবার দেখো কোন জেলায় তুমি থাকো। এবার দেখো তোমরা যে জেলায় থাকো, যেমন আমি বীরভূম জেলার কথা বলছি। এবার দেখো তোমার আশেপাশের জেলাগুলোর নাম কি। তাহলে বীরভূম জেলাকে যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রটা, তাহলে তার আশেপাশে আছে তোমার বর্ধমান আছে, মুর্শিদাবাদ আছে, এদিকে তোমার ঝাড়খণ্ডের বর্ডার আছে, এই ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার আছে। এবার দেখো তোমার রাজ্যের রাজধানী কোনটা। তাহলে আমাদের রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা, কলকাতার রাজধানী হচ্ছে দিল্লি। ঠিক আছে, তাহলে এই গেল তোমার প্রশ্নগুলোর উত্তর। এরপর দেখো এখানে আছে
এই মানচিত্রতে এক নজরে ভারতের প্রধান নদীর সম্পর্কে জানা যায়। মানচিত্র না থাকলে এই সমস্ত নদীকে একসঙ্গে দেখানো সম্ভব হতো কি? না, হতো না, কারণ এটা অনেক বড় হয়ে যেত। অর্থাৎ দেখো, এটা যদি একসঙ্গে আমরা অ্যাট এ গ্ল্যান্স যখন দেখতে যাচ্ছি তখন কিন্তু এটাকে ছোটো করে দেখতে হচ্ছে, যার জন্য আমরা পুরো জিনিসটাকে বুঝতে পারছি। কিন্তু যদি ধরো মানচিত্রটা না হতো তাহলে কিন্তু আমাদের দেখা সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে এই গেল তোমার উত্তর। এরপরে দেখো, এখানে দিয়েছে বিশেষ কয়েকটা কথা দিয়েছে। এখানে কি দিয়েছে জানো তো? এখানে মানচিত্র সম্পর্কে যে অতীত ইতিহাস সেটা সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে দেখো, এখানে বলছে যে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কারের কাহিনীটি বর্ণনা করো। দেখো, আমাদের যে পৃথিবীতে যে মানচিত্রটা ধারণাটা যেটা এসেছে, এটা কিন্তু একদিনে আসেনি। পরিবর্তন হতে হতে তার প্রযুক্তিগত উন্নতি হতে হতে বর্তমানে আমরা স্যাটেলাইট মানচিত্র ব্যবহার করছি, কিন্তু এটা তো একদিনে আসেনি। প্রথমে দেখো, মানুষ মাটির ওপরে মানচিত্র আঁকতো, তো সেই ইতিহাসটাই বলছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয় ব্যাবিলনে। তাহলে এই যে ব্যাবিলনটা কোথায় জানো তো? ব্যাবিলনটা হচ্ছে তোমার আমাদের পৃথিবীতে যে সমস্ত প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল তার মধ্যে দুটো হচ্ছে প্রাচীনতম। একটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যে সভ্যতার মানে অধিকারী হচ্ছে আমরা। আর আরেকটা সভ্যতা হচ্ছে, সেটা হচ্ছে তোমার মেসোপটেমিয়া সভ্যতা, যেটা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। তো এই যে ব্যাবিলন বলে যে শহরটা আছে, এটা কিন্তু ওই মেসোপটে সভ্যতার কিন্তু অন্তর্গত, বুঝতে পেরেছ? তো এই যে ব্যাবিলনে কী বলছে, যে খ্রিস্ট জন্মের 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্ট যখন গ্রহণ করেছিল তার 2500 বছর আগে, আমরা কিন্তু খ্রিস্ট জন্মের পরে আছি, বুঝতে পেরেছ? তো আগে একটি পোড়ামাটির ফলকের ওপর আঁকা হয়েছিল এই মানচিত্র। ব্যাবিলন প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে বর্তমান ইরাকের অন্তর্গত। তাহলে বর্তমানে আমাদের পৃথিবীতে যে ইরাক বলে যে দেশটা আছে, সেখানে কিন্তু এই প্রাচীন সভ্যতাটা গড়ে উঠেছিল। এরপর দেখো, এই সম্পর্কে আরও কিছু কথা আমি তোমাদের বলতে চাইছি ইতিহাসটা সম্পর্কে। সেটা দেখো, তোমরা জেনে রাখো, তাহলে তোমাদের ভালো হবে। দেখো, প্রত্নতত্ত্ববিদদের মতে এই মানচিত্রে উত্তর ইরাক অঞ্চল দেখানো হয়েছে। অর্থাৎ এই দেখো, এখানে যে ছবিটা আছে না, এই দেখো, এই যে এটা হচ্ছে মানচিত্রের অংশ। তো এখানে যে তোমার প্রত্নতত্ত্ববিদরা আছে, তো এই যারা মানচিত্র অভিজ্ঞ আছে, তারা বলছে যে এই মানচিত্রটার মাধ্যমে তারা কি দেখানো চেয়েছে, বলছে যে মানচিত্রে উত্তর ইরাক অঞ্চলটা দেখানো হয়েছে। এতে যে নদী উপত্যকা দেখানো হয়েছে তা ইউফ্রেটিস নদী উপত্যকা। এই নদীর উভয় দিকে মাছের আঁশের আকৃতির মতো করে অঙ্কিত দুটি পর্বতশ্রেণী রয়েছে। 3টি শাখাযুক্ত দ্বীপের মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে, হ্রদ বা সাগরে মিশেছে। অভ্যন্তরভাগে খচিত 3টি বৃত্তের সাহায্যে উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়েছে। এটি কাদা পাথরের পোড়ামাটির ফলকে তৈরি। ফলকটি হাতের তালুর মধ্যে রাখার উপযোগী ছোট। এর উপরে অঙ্কিত তিলক আকারের বর্ণমালা। এই সকল প্রাচীন মানচিত্রগুলিকে সঠিক অর্থে মানচিত্র রূপে চিহ্নিত করা যায় না। কী হিসাবে চিহ্নিত করা যায়? স্কেচ হিসাবে। ঠিক আছে, মানচিত্র এবং স্কেচ দুটোর মধ্যে পার্থক্য তোমরা আগেও বুঝেছো। তারপর প্ল্যান কি সেটাও বুঝতে পেরেছো। বর্তমানে এই প্রাচীনতম মানচিত্রটি হাওয়ার্ড ইউনিভার্সিটি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজ শহরে অবস্থিত, এর সেমিটিক জাদুঘরে রক্ষিত আছে। এই দেখো, এই যে জিনিসটা আছে এখানে, দেখো এই যে বলছে যে ঘড়ির মতো অংশটা আছে এখানে, ওই যে তোমার দিকটা বললো না, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক নির্দেশ করছে, এইটা হচ্ছে সেই ঘড়ির মতো অংশটা। তাহলে এই হচ্ছে তোমার এটা ইতিহাস। এরপর দেখো, এখানে বলছে অ্যাটলাস সম্পর্কে। এখানে যে প্রশ্নটা আসবে, বলছে বর্তমান মানচিত্র বইকে অ্যাটলাস বলে কেন, অথবা অ্যাটলাস কি? তাহলে মানচিত্র যখন অনেকগুলো মানচিত্রকে বই আকারে প্রকাশ করা হয় তখন তাকে অ্যাটলাস বলা হয়। তো এই অ্যাটলাস নামকরণটা হয়েছে কেন, বা অ্যাটলাস কি, এই প্রশ্নটা যদি আসে, তো বলছে 16 শতাব্দীতে 1576 সালে তোমার ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন এবং গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাস এর নাম অনুসারে নামকরণ করা হয় অ্যাটলাস। বর্তমানে এই মানচিত্র বইকে অ্যাটলাস বলা হয়। তাহলে এই নাম থেকে কিন্তু অ্যাটলাস নামটা চলে আসছে। এরপরে দেখো, এখানে পরের পাতাতে চলে এসো। এখানে ম্যাপ শব্দটির উৎপত্তি হয় কিভাবে, তার এরূপ নামকরণের কারণ কি, এবং কার্টোগ্রাফি কি, এই 3টে প্রশ্নের উত্তর এখানে আছে। তাহলে ম্যাপ শব্দটির উৎপত্তি কীভাবে হয়, যে ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, বুঝতে পেরেছো? এই ম্যাপা শব্দটির অর্থ হচ্ছে কাপড়। হ্যাঁ, তাহলে দেখো, আমি বললাম না যে এই যে এখন আমরা বর্তমানে ধরো স্যাটেলাইট থেকে মানচিত্র পাচ্ছি বা কাগজের উপরে ব্যবহার করছি, কিন্তু এই কাগজ শিল্প তো একদিন আসেনি। প্রথমে মাটির উপরে করা হয়েছিল, তারপরে তোমার কাপড়ের উপরে করার প্রযুক্তি আবিষ্কার করেছিল। তো এই কাপড় থেকে কিন্তু ম্যাপ কথাটা আসছে। প্রাচীনকালে কাপড়, চামড়া, তারপরে তোমার তুলোট কাগজের উপরে ম্যাপ আঁকা হতো। তাহলে এই হচ্ছে নাম উৎপত্তি হয় এইভাবে। তার এরূপ নামকরণের কারণ হচ্ছে এটাই। তারপর কার্টোগ্রাফি মানে হচ্ছে তোমার একটা বিষয়, বুঝতে পেরেছো? যেমন জিওগ্রাফি মানে ভূগোল, ভূগোল হচ্ছে একটা বিষয়। একই নম্বর কার্টোগ্রাফি হচ্ছে তোমার মানচিত্র অঙ্কনের বিদ্যা বা বিষয়, সেটাই হচ্ছে কার্টোগ্রাফি হয়েছে। এরপর দেখো, এখানে
গ্লোব আর মানচিত্র ভূগোল শেখার অপরিহার্য উপাদান। এটা কেন? এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, গ্লোব আর মানচিত্র কে ভূগোল শেখার অপরিহার্য উপাদান বলে কেন? এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের দেখাই। দেখো, গ্লোব আর মানচিত্রকে ভূগোল শেখার অপরিহার্য উপাদান বলে, তার কারণ হচ্ছে গ্লোব পৃথিবীর গোলাকার আকৃতিকে বোঝায় এবং মানচিত্র বিভিন্ন স্থানের অবস্থান এবং বৈশিষ্ট্যকে সহজে দেখায়। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, মহাসাগর, নদী, পর্বত, জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান সহজে জানা ও বোঝা যায়, যার জন্য গ্লোব এবং মানচিত্রকে ভূগোল শেখার অপরিহার্য উপাদান বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে এবারে তোমাদের যেটা আছে, এরপর দেখো এগুলোর মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো অঞ্চল সম্বন্ধে তথ্য এবং ধারণা পাওয়া যায়। এখন ঘরে বসেই উপগ্রহ চিত্র থেকে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা যায়। তাহলে বর্তমানে দেখো, এই যে আমি কথাটা বলেছিলাম, উপগ্রহ চিত্র থেকে বর্তমানে কিন্তু মানচিত্র তৈরি করা যাচ্ছে। তো এই গেল তোমার গ্লোব এবং মানচিত্র শেখার অপরিহার্য উপায় কি, তার কেন বলা হয়, তার কারণ। এরপর দেখো এখানে গ্লোব এবং মানচিত্রের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। বুঝতে পারছো? গ্লোব আর মানচিত্র কিন্তু এক নয়। তো এই পার্থক্যগুলো কি কি আছে দেখো। দেখো, গ্লোব আর মানচিত্রের মধ্যে এখানে কিছু পার্থক্য এখানে তোমার বলা হয়েছে। দেখো, গ্লোব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলেও গ্লোব থেকে কোনো দেশ মহাদেশ সম্বন্ধে খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যায় না। আর গ্লোব সবসময় সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া কিন্তু অসুবিধাজনক। হ্যাঁ, পৃথিবীর সম্বন্ধে জানার আরও সহজ এবং নির্দিষ্ট উপায় হলো মানচিত্র বা ম্যাপ। তাহলে এই যে গ্লোব এবং মানচিত্র আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে দেখো। তোমাদের গ্লোব এবং মানচিত্রের মধ্যে পার্থক্যটা আমি বলি। দেখো, প্রথম পার্থক্য যেটা হচ্ছে, গ্লোব হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, অন্যদিকে পৃথিবীর কোনো একটি অংশের চিত্র বা চিত্রকে বলছে তোমার মানচিত্র। বুঝতে পারছো? 2 নম্বর কি, গ্লোব হচ্ছে ত্রিমাত্রিক, অন্যদিকে মানচিত্র হচ্ছে দ্বিমাত্রিক। 3 নম্বর হচ্ছে, গ্লোবে পৃথিবীর মহাদেশ বা দেশের খুব বেশি তথ্য কিন্তু জানা যায় না, অন্যদিকে কিন্তু মানচিত্রে কিন্তু জানা যায়। 4 নম্বর হচ্ছে, গ্লোবে দুটি স্থানের দূরত্ব জানা কঠিন, অন্যদিকে মানচিত্রতে কিন্তু জানাটা সহজ। 3 হচ্ছে, গ্লোবের ব্যবহার কম, অন্যদিকে ম্যাপের ব্যবহার কিন্তু বেশি। গ্লোবের কী কী ব্যবহার সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, কিন্তু ম্যাপের ব্যবহারটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু বেশি। এরপর দেখো এখানে পার্থক্যটা জানলাম। এরপর এখানে দেখো, গ্লোব এবং মানচিত্রের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। দুটো জিনিসেরই কিন্তু কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তাহলে এই সুবিধা এবং অসুবিধাগুলি কি কি আছে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করব। দেখো, এখানে তোমাদের 110 নম্বর পাতাতে বইয়ে এখানে এই প্রশ্নটা কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে তোকে বলছে, বন্ধুরা মিলে দুটো দল বানাও। তার আগে দেখো এখানে দিয়েছে কি, মনে মনে একটা সুন্দর জায়গা কল্পনা করো যেখানে তুমি বেড়াতে যেতে চাও। জায়গাটার কোন দিকে কি কি আছে তা প্রতীক চিহ্ন এবং রং ব্যবহার করে এঁকে ফেলো। এবার বন্ধুদেরকে দেখাও তোমার কল্পনায় দেখা জায়গাটা তারা কতটা বুঝতে পারলো, জেনে দেখো। এইভাবে ওদের আঁকা কল্পনার জায়গাটা তুমিও বুঝতে পারো কিনা দেখো। বন্ধুরা মিলে দুটো দল বানাও, একদল গ্লোব আর অন্য দল মানচিত্র। এবার গ্লোব বা মানচিত্র কোনটার কি সুবিধা বা অসুবিধা তা আলোচনা করো। ঠিক আছে, তাহলে এখানে এই প্রশ্নটা কিন্তু দেখো দিয়েই দিয়েছে। তাহলে প্রথমে গ্লোব সম্পর্কে আলোচনা করছি। গ্লোবের সুবিধা কি দেখো। 1 নম্বর হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝায়। 2 নম্বর হচ্ছে মহাদেশ মহাসাগরের অবস্থান বুঝতে পারা যায়। 3 নম্বর হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার ধারণা পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের আপেক্ষিক অবস্থান এবং দিক বোঝা যায়, বোঝানো সহজ হয়। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে 1 নম্বর হচ্ছে আকারে ছোট বলে ছোট স্থান বিস্তারিতভাবে দেখানো যায় না। 2 নম্বর কি, একসঙ্গে সব তথ্য দেখানো যায় না। 3 নম্বর হচ্ছে বহন এবং সংরক্ষণ করা কঠিন। 4 হচ্ছে দুটি স্থানের দূরত্ব মাপা অসুবিধা। তাহলে এই গেল তোমার গ্লোবের সুবিধা এবং অসুবিধা। এবারে ম্যাপের সুবিধা কি, ম্যাপের সুবিধা হচ্ছে 1 নম্বর বিভিন্ন স্থান এবং ভৌগোলিক বৈশিষ্ট্য সহজে দেখানো যায়। 2 নম্বর হচ্ছে বড় করে দেখানো যায়। 3 নম্বর হচ্ছে দূরত্ব দিক অবস্থান নির্ণয় করা সহজ হয়। 4 হচ্ছে দেশ রাজ্য জেলা নদী পর্বত ইত্যাদি চিহ্নিত করা যায়। 5 হচ্ছে সহজে বহন এবং সংরক্ষণ করা যায়। 6 নম্বর হচ্ছে জলবায়ু জনসংখ্যা কৃষি শিল্প ইত্যাদি তথ্য জানা যায়। তাহলে এই হচ্ছে তোমার ম্যাপের সুবিধা। অন্যদিকে অসুবিধা কি কি আছে। 1 নম্বর হচ্ছে আকৃতি বা দূরত্ব কিছুটা বিকৃত হয়। 2 হচ্ছে সব তথ্য একসঙ্গে দেখানো যায় না, অর্থাৎ ম্যাপ যেটা হয় সেখানে কিন্তু একটা নির্দিষ্ট বিষয়কেই কিন্তু সেই ম্যাপে দেখানো হয়, সব তথ্যকে কিন্তু দেখানো হয় না। 3 নম্বর কি, ছোট ছোট স্থান ও বিষয় বিস্তারিতভাবে দেখানো কঠিন। 4 হচ্ছে চিহ্ন ও সংকেত না জানলে তথ্য বোঝা কঠিন। দেখো, চিহ্ন এবং তথ্য যদি তোমরা না জানো তাহলে কিন্তু, যেমন ধরো আমরা কোনো একটা লিপি তোমার হাতের সামনে ধরো চোখের সামনে একটা চায়না
শিলালিপিকে তোমার সামনে দিয়ে দিল, তুমি কি পড়তে পারবে? ঠিক একই রকমভাবে যদি মানচিত্র সম্পর্কে তোমরা না জানো, তাহলে মানে মানচিত্রে যে সমস্ত দিক, তারপরে তোমার প্রতীক চিহ্ন যে ব্যবহার করা হয়, এগুলো যদি তোমরা না জানো, তাহলে কিন্তু তোমরা মানে মানচিত্র সম্পর্কেও কিন্তু জানতে পারবে না, বা তোমাদের কিন্তু জানতে অসুবিধা হবে। তাহলে এই হচ্ছে তোমার অসুবিধা, অর্থাৎ তথ্য বোঝা কঠিন। 5 নম্বর হচ্ছে স্থান বা দিক সম্পর্কে ভুল ধারণা হতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে যদি না জানা হয়, বা এই সুবিধা বা অসুবিধাগুলো কিন্তু হতে পারে। এরপর দেখো, তাহলে আমরা গ্লোব এবং মানচিত্র দুটোরই সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে কিন্তু গোলাকার পৃথিবীকে সমতল কাগজে আঁকার ব্যাপারটা কিন্তু বেশ কঠিন। তাহলে গোলাকার পৃথিবী মানে কি? গ্লোব, বুঝতে পেরেছো? আর তোমার সেটাকে যদি সমতল কাগজে আমরা আঁকতে যাই, তাহলে কিন্তু একটু অসুবিধা হতে থাকে। অর্থাৎ ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক যে মানচিত্রে আমরা কনভার্ট করছি, সেটা কিন্তু খুব বেশি সহজ কিন্তু নয়, একটু কঠিন। তাহলে দেখো এখানে কি বলছে, একটা বল বা কমলা লেবুকে কাগজ দিয়ে মুড়ে ফেলার চেষ্টা করো। ধরো একটা বল বা কমলা লেবু, সেটা কি গোলাকার, পৃথিবীরও আকৃতি গোলাকার। তাহলে লক্ষ্য করেও কাগজে প্রচুর ভাঁজ পড়েছে। বলের উপর এবং নিচের দিকটা কাগজটা সব থেকে বেশি কুঁচকে গেছে। অর্থাৎ এই দেখো, এটা হচ্ছে গ্লোবের চিত্র। এখানে ভিতরে একটা তোমার কাঠের বা কার্ডবোর্ডের বোর্ড আছে, তা যেটা গোল, তার উপরে কিন্তু এই কাগজটা দেওয়া আছে। তাহলে এইটাকে যদি ধরো আমরা সমতল কাগজে যদি অবস্থান করতে যাই, তাহলে কিন্তু এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ ত্রিমাত্রিক পৃথিবীটাকে যদি দ্বিমাত্রিক তলে অবস্থান করতে যাই বা সমতল কাগজে অবস্থান করতে যাই, তখন কিন্তু এইরকম একটা রূপের সৃষ্টি হবে। কিন্তু আমরা যে এরকম করে যদি হয়, তাহলে কি আমরা মানচিত্র ব্যবহার করতে পারবো? বা যে মানচিত্র হয় সেটা কি এরকম হয়? কোনোটাই কিন্তু হয় না। তাহলে ধরো যে মানচিত্রটা তৈরি করা হয়, সেটা তৈরি করার পিছনে কিন্তু একটা ইতিহাস কিন্তু আছে, সেটাই তোমাদেরকে জানতে হবে। কি বলছে দেখো, বলছে যে কাগজটা সব থেকে বেশি কুঁচকে যাচ্ছে। সমতল কাগজে পৃথিবীর মানচিত্র আঁকতে গেলে ঠিক এই কারণেই অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে। দেখো এখানে কল্পনা করতে বলছে একটা গ্লোবকে টুকরো করে কেটে সমতলে বিছিয়ে দেওয়া হলো। এই যে এটা করা হয়েছে, এইভাবে যেটা পাওয়া গেল সেটা ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্র। তাহলে এই জিনিসটাকে কি বলছে দেখো, ত্রিমাত্রিক পৃথিবী পৃষ্ঠকে গাণিতিক নিয়মে দ্বিমাত্রিক সমতলে প্রকাশ করাকে গাণিতিক মানচিত্র অভিক্ষেপ বলা হয়। ঠিক আছে, যেভাবে আঁকা হয় সেটা এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। মানচিত্র কীভাবে আঁকা হচ্ছে, তাহলে মানচিত্র অভিক্ষেপের সাহায্যে কিন্তু তোমার ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্র আঁকা হয়। কিভাবে আঁকা হয় দেখো, সেটা সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করব, তোমাদের জানতে হবে। দেখো এই যে বলছে ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক মানচিত্র যেভাবে আঁকা হয়। কিভাবে? 1 নম্বর, পৃথিবীর গোলাকার আকৃতিকে একটি গ্লোব হিসাবে ধরা হয়। 2 নম্বর হচ্ছে গ্লোবের ল্যাটিটিউড লঙ্গিটিউড বা অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলিকে নির্দিষ্ট নিয়মে একটি সমতল পৃষ্ঠে স্থানান্তর করা হয়। 3 নম্বর কি, তোমার স্থানান্তরের ফলে পৃথিবীর মহাদেশ, দেশ, নদী, সমুদ্র ইত্যাদি দ্বিমাত্রিক মানচিত্রে দেখানো হয়। 4 হচ্ছে এই প্রক্রিয়ায় কিছুটা আয়তন, আকৃতি, দূরত্ব বা দিকের বিকৃতি হয়ে থাকে। তাহলে এই গেল তোমার ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক তলে বা মানচিত্রে কনভার্ট করার প্রসেস। এরপরে দেখো এখানে বলছে শুভর বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা এই মানচিত্রে দেখানো আছে। তাহলে শুভর বাড়ি থেকে তোমার স্কুলে যাওয়ার রাস্তা, দেখো এখানে হচ্ছে তোমার শুভর বাড়ি, এইখান থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা এরকম করে দেখানো হয়েছে। আর এখানে কিন্তু দেখো দিক দেখানো হয়েছে, এখানে দেখো স্কেল দেখানো হয়েছে। তাহলে এটা কিন্তু একটা মানচিত্র। কিন্তু বাড়ি থেকে স্কুল কতটা দূরে? শুভ কি 10 মিনিট হাঁটলে স্কুলে পৌঁছে যায়, নাকি 1 ঘন্টা হাঁটতে হয়? তাহলে দেখো এখানে এই জিনিসগুলো আমরা কি করে প্রশ্নগুলোর উত্তর পাবো, কত দূরে? দেখো এইখানে কিন্তু একটা তোমার স্কেল দেওয়া আছে। এই স্কেলটা তোমাকে প্রথমে দেখতে হবে যে এইখান থেকে এটা কত সেন্টিমিটার হচ্ছে। তারপরে দেখো এইটা যদি এখান থেকে এতটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তোমাকে বলতে হবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে স্কেল। তাহলে এই যে স্কেলটা যদি আমরা বসাই, তাহলে দেখো এই দূরত্বটা কিন্তু 1 সেন্টিমিটার হচ্ছে, এখান থেকে এতটা হচ্ছে 1 সেন্টিমিটার। মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে স্কেলটা আছে, এখানে 1 সেন্টিমিটার টু হচ্ছে তোমার 100 মিটার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এর স্কেল। এবারে দেখো এখানে প্রশ্ন যেটা দিয়েছে যে বাড়ি থেকে স্কুল কতটা দূরে। তাহলে কতটা বাড়ি থেকে স্কুল কতটা দূরে হবে? 1 সেন্টিমিটার থেকে 100 মিটার আছে। এবার দেখো এখানে 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। মানে দেখো এইখানে এই যে দূরত্বটা যদি দেখি, দেখো এই দূরত্বটা আছে 1 সেন্টিমিটার, তারপরে এই দূরত্বটা কত আছে? এই দূরত্ব আছে 5 সেন্টিমিটার। এটা দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 1
5 2, তাহলে 1 5 2 তিনটে যোগ করলাম, তাহলে তিনটে যোগ করলে কত হচ্ছে 6 আর 2 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার ইন্টু যদি 100 মিটার করি তাহলে 800 মিটার হচ্ছে দূরত্ব। তাহলে স্কেল 1 সেন্টিমিটার 2 হচ্ছে 100 মিটার। দেখো 1 সেন্টিমিটার 2 এত মিটার, অতএব মোট দূরত্ব হচ্ছে 8 গণিত 100 সমান 800 মিটার। তাহলে 800 মিটার হাঁটতে আমাদের কত সময় লাগে? 10 মিনিটেই পৌঁছে যাব। তোমরা যে ধরো ওই যে ছোট তোমার 100 মিটার রেস, হ্যাঁ দেখবে স্কুলে যখন রেস করা হয় তখন 100 মিটার রেসটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাহলে যদি ওইটুকু মানে ওইরকম যদি ধরো 8টা ভাগ যদি হাঁটে তাহলে কিন্তু 10 মিনিটেই কিন্তু সে হেঁটে হেঁটে স্কুলে পৌঁছে যাবে। অর্থাৎ এইখান থেকে এইটুকু হাঁটতে তার তোমার 10 মিনিটেই হবে। এরপর দেখো বলছে লক্ষ্য করো মানচিত্রটির ডান দিকে একটা স্কেল আঁকা আছে। এই যে দেখো এটা হচ্ছে স্কেল, যেটা আমি তোমাদের বললাম। ওই স্কেলটা থেকেই কিন্তু ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং কিভাবে সেটা আমি তোমাদের দেখালাম যে কিভাবে দেওয়া যায়। এই যে স্কেলটাকে তোমার এতে কনভার্ট করলাম, নিয়ে তারপরে ধরো দূরত্ব যেটা আছে সেটাকে স্কেলে মাপলাম, নিয়ে ইন্টু এত করে তোমার আমরা উত্তরটা দিতে পারলাম। তাহলে এই গেল তোমার উত্তর। এরপর পরের পাতাতে চলে এসো। তাহলে এই পাতাতে সমস্ত কিছু আমরা আলোচনা করতে পারলাম। এর পরের পাতাতে দেখো এখানে বলছে যে বুঝেই দেখো যে মানচিত্রে কোনো বিরাট অঞ্চলকে এক নজরে দেখানোর জন্য বাস্তবের তুলনায় আকারে ছোট করে দেখানো হয়। তাহলে মানচিত্র কাকে বলে এটার প্রশ্ন উত্তরটা আমরা আগেও দিয়েছি। আবার দেখো আমরা বলছি যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটো স্থানের মধ্যে দূরত্বকে মানচিত্রের দূরত্ব দেখানো হয় সেই তাকে বলছে মানচিত্রের স্কেল। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে মানচিত্রের স্কেল কাকে বলে। তাহলে স্কেল হচ্ছে এটাই যে যেখানে তোমার যে নির্দিষ্ট অনুপাতে পৃথিবীর দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং মানচিত্রের দুটি স্থানের দূরত্বের মধ্যে অনুপাত প্রকাশ করা হয় তাকেই বলছে মানচিত্রের স্কেল। এই দেখো এখানে তোমার দেওয়া আছে যে মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাত হচ্ছে স্কেল। এবার দেখো এই স্কেলটা তোমার স্কেল অনুযায়ী মানচিত্র দু রকমের হয়। হ্যাঁ, ছোট স্কেলের মানচিত্র আর বড় স্কেলের মানচিত্র। ছোট স্কেলের মানচিত্র কোনটাকে বলছে? যেখানে স্কেলটা তোমার বড় হবে আর না জায়গাটা বড় হবে, মানে অনেক বেশি পরিমাণ ছোট জায়গাকে যখন বড়োভাবে দেখানো হবে তখন সেটা হচ্ছে তোমার ছোট স্কেল মানচিত্র। আর বড় স্কেল মানচিত্র যেটা বৃহৎ মানে পুরো পৃথিবীকে যখন দেখানো হয় তখন সেটা হচ্ছে বড় স্কেলের মানচিত্র। বুঝতে পারছো? দেখো এখানে কি বলছে যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, পৃথিবী, মহাদেশ, দেশ, মানচিত্র, সেগুলো ছোট স্কেলের মানচিত্র। এটা ছোট স্কেলের মানচিত্র। বুঝতে পারছো? অর্থাৎ যে জায়গাটা দেখানো হচ্ছে সেটা কিন্তু ছোট করে দেখানো হচ্ছে, যার জন্য সেটা হচ্ছে ছোট স্কেল মানচিত্র। যেমন 1 সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব সমান 250 কিলোমিটার বাস্তব দূরত্ব। এই স্কেলে আঁকা মানচিত্রকে ছোট স্কেলের মানচিত্র বলা হয়, স্মল স্কেল ম্যাপ। এতে খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যায় না। আর বড় স্কেলের মানচিত্র যেমন ধরো আমাদের পঞ্চায়েতের মানচিত্র বলো বা মৌজার মানচিত্র বলো, এগুলো হচ্ছে বড় স্কেলের মানচিত্র। এখানে কি হচ্ছে, একটা ছোট জায়গাকে কিন্তু দেখানো হচ্ছে। যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহর এর মানচিত্র দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপ বলা হয়। যেমন 1 সেন্টিমিটার মানচিত্র দূরত্ব ইকুয়াল টু 2 কিলোমিটার বাস্তব দূরত্ব। এই স্কেলে আঁকা মানচিত্র বড় স্কেলের মানচিত্র, এতে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়। তাহলে এটা মনে রাখার উপায় কি বলতো? অপোজিট, মানে ছোট হলে বড় হবে, বড় হলে ছোট হবে। ঠিক আছে, ছোট হলে বড় হবে অর্থাৎ বড় এলাকাকে প্রকাশ করবে, আর বড় হলে সেটা ছোট হবে। এটাই হচ্ছে তোমার দুটোর মধ্যে ডিফারেন্স। এবার দেখো তোমাদের পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমার এতটা তোমরা বুঝতে পারলে। এরপর দেখো এখানে বলছে শুভর বাড়ি ক থেকে হসপিটাল খ পর্যন্ত দূরত্বটা তোমরা স্কেলের সেন্টিমিটারের দিক দিয়ে মেপে দেখো কত সেন্টিমিটার হয়। তাহলে তাহলে এখানে দেখো শুভর বাড়ি এবং তোমার এই যে তোমার হসপিটাল আছে, এই যে দেখতে পাচ্ছ এটা শুভর বাড়ি, এখানে হচ্ছে হসপিটাল। তাহলে এখানে দূরত্বটা কিন্তু তোমরা মেপে দেখতে পারো। যেমন করে ধরো এইটা মেপে আমরা দেখলাম স্কেলের সাহায্যে এবং কনভার্ট করে। হ্যাঁ, এবার বুঝতে হবে মানচিত্রের স্কেলটা কত। তাহলে স্কেলটা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার। মানচিত্রের নিচের দিকে যে স্কেলটা আঁকা আছে তাতে 100 মিটার দূরত্বকে 1 সেন্টিমিটারে দেখানো আছে। দেখো যেটা আমরা এঁকে দেখালাম সেই জিনিসটাই কিন্তু এখানে কিন্তু তোমার লিখে দেওয়া হয়েছে। এর অর্থ মানচিত্রের নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার হলে বাস্তব দূরত্ব হচ্ছে 100 মিটার। অতএব ক খ এর মধ্যে দূরত্ব এত সেন্টিমিটার হলে, অর্থাৎ ক এবং খ এর মধ্যে দূরত্ব, এই যে ধরো এখানে ক এবং খ এর মধ্যে দূরত্ব কত সেন্টিমিটার দেখলাম আমরা? 1 সেন্টিমিটার দেখলাম, তাই না? ক এবং খ এর মধ্যে দূরত্ব এই যে কত দেখেছি? 1 সেন্টিমিটার দেখেছি। তাহলে এইখানে যেটা আছে ক এবং খ এর মধ্যে দূরত্ব যদি 1 সেন্টিমিটার হলে বাস্তবে তার দূরত্ব হবে 1 × 100 সমান হচ্ছে 100 মিটার। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। এবার দেখো শুভ বাড়ি থেকে স্কুলে যেতে মোট ক থেকে খ, খ থেকে গ, গ থেকে ঘ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 3টে দূরত্ব অতিক্রম করছে। এই যে ক থেকে খয়ে যাচ্ছে, খ থেকে গয়ে যাচ্ছে, গ থেকে ঘয়ে যাচ্ছে, 3টে দূরত্ব অতিক্রম করে।
তোমার অতিক্রম করে। মানচিত্রে এই দূরত্বগুলো স্কেল দিয়ে মেপে তারপর যোগ করে দেখো কত সেন্টিমিটার হয়, যেটা আমি তোমাদের দেখালাম। হ্যাঁ, এরপর মানচিত্রের স্কেল অনুযায়ী 100 মিটার দিয়ে গুণ করে দিলেই শুভর বাড়ি থেকে স্তরুল স্কুলের বাস্তব দূরত্ব পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার এটার ব্যাপার। এরপর দেখো এখানে বলেছে, দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে, বলছে যে এইভাবে যে কোনো মানচিত্র থেকেই দুটি স্থানের মধ্যে বাস্তব দূরত্ব বের করে ফেলতে পারো। তাহলে মানচিত্রের সাহায্যে কিন্তু যে কোনো দুটো স্থানের দূরত্ব কিন্তু তোমরা বের করে ফেলতে পারো। প্রথমে স্থান দুটোকে সরলরেখার দ্বারা যোগ করে মানচিত্র দূরত্বকে মানচিত্র স্কেল এর মান দিয়ে গুণ করলেই বাস্তব দূরত্ব কিন্তু পেয়ে যাবে। এবার দেখো এখানে কয়েকটা প্রশ্ন একটা ছকের মতো দিয়েছে। এখানে দেখো মানচিত্রের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে বাস্তব দূরত্ব হচ্ছে তোমার 25 কিলোমিটার। তাহলে 5 সেন্টিমিটার 25 কিলোমিটারটাকে মানচিত্রে রিপ্রেজেন্ট করছে তোমার 5 সেন্টিমিটারে। তাহলে এখানে স্কেল কত, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার, অর্থাৎ তোমার এই যে তোমার 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 আসছে, তাহলে সেটাই হচ্ছে তোমার 5 কিলোমিটার। একই রকমভাবে দেখো এই যে 10 সেন্টিমিটার আছে, এখানে 100 কিলোমিটার আছে, তাহলে এখানে 1 সেন্টিমিটার তোমার 10 কিলোমিটারকে নির্দেশ করছে। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার এখানে হবে। ঠিক আছে, এখানে তোমরা লিখতে পারো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার। আবার একই রকমভাবে 2 সেন্টিমিটার এখানে 60 মিটারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 30 হচ্ছে, তাই না? তাহলে এখানে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 30 মিটার, এটাই হবে তোমার উত্তর। পরের পাতাতে চলে এসো, দেখো এখানে বলছে 66 নম্বর পৃষ্ঠায় ভারতের রাজনৈতিক মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তাহলে তোমাদের 66 নম্বর পাতাতে চলে এসো। দেখো ওখানে ভারতের একটা তোমার মানচিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র। আমি তোমাদের বললাম যে প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র এবং বিষয়গত মানচিত্র। এবার দেখো এখানে এই যে মানচিত্রটা আছে, এই নিচের দিকে দেখো একটা স্কেল দেওয়া আছে। ঠিক আছে, স্কেল দেখো 3 রকমের হয়ে থাকে। তার মধ্যে এখানে দেখো 2 নাম্বার, একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল, এটা দেওয়া আছে, আর নিচে দেখো রিপ্রেজেন্টেটিভ স্কেল, এই যে লেখা আছে এর সাহায্যে কিন্তু স্কেলটা বুঝতে পারা যায়। তাহলে এইখানে যে স্কেলটা আছে, এই দেখো 1:14 পিছনে 6টা শূন্য আছে, তাই তো? তাহলে এইখানে আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এই 14 পিছনে 6টা শূন্য সেন্টিমিটার, এটা স্কেল, অর্থাৎ দুটোই কিন্তু একই স্কেলে থাকবে। তাহলে 14 পিছনে 6টা শূন্য যেটা আছে ওটাকে যদি আমরা মানে ধরো সেন্টিমিটার থেকে কিলোমিটারে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা 140 কিলোমিটার হবে। তাহলে এটা এখানে স্কেল হচ্ছে 1 সেন্টিমিটার টু 140 কিলোমিটার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বুঝতে পারছি, যেটা একটা বড় এলাকাকে দেখাচ্ছে বা ছোট স্কেল মানচিত্র। তাহলে এখানে দেখো মানচিত্রটি স্কেল কত, তাহলে মানচিত্রে 1 সেন্টিমিটার ভূপৃষ্ঠে তোমার 14 পিছনে 6টা শূন্য সেন্টিমিটার, বা 1 সেন্টিমিটার টু 140 কিলোমিটার। বুঝতে পারছি, এটাই হবে উত্তর। এরপর দেখো 2 নম্বর বলছে ভারতের উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে প্রান্তের দূরত্ব কত। তাহলে ভারতের উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ আমাদের ভারতের যে একেবারে উত্তরে এখানে যে আছে, এখান থেকে একেবারে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে এই যে দূরত্বটা আছে এটা কত হবে। দেখো এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা 3214 কিলোমিটার হচ্ছে আমাদের ভারতের উত্তর থেকে দক্ষিণে, এটা একটু বেশি, আর পূর্ব পশ্চিমে হচ্ছে 2933 কিলোমিটার। তো মানে দুটোর মধ্যে ডিফারেন্স তোমার হচ্ছে প্রায় 300 কিলোমিটারের মতো। খুব বেশি পার্থক্য কিন্তু নেই। এরপর 3 নম্বর দেখো আছে মানচিত্র স্কেল অনুযায়ী দিল্লি থেকে কলকাতার দূরত্ব কত। দিল্লি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1288 কিলোমিটার। ঠিক আছে, দিল্লি থেকে কলকাতা, অর্থাৎ এখানে দেখো এই যে এখানে আছে দিল্লি, এরকম জায়গাতে আছে দিল্লি, আর এখানে আছে কলকাতা। তাহলে এইখান থেকে এই দূরত্বটা যদি আমরা প্রকাশ কত সেন্টিমিটার হচ্ছে সেটা থেকে যদি ধরো 140 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই দূরত্বটাই কিন্তু পাবো, 1288 কিলোমিটার। মুম্বাই থেকে চেন্নাইয়ের বাস্তব দূরত্ব কত, সেটা হবে 1008 কিলোমিটার। এটা কী হবে দেখো, মুম্বাই আছে এখানে আর চেন্নাই আছে এখানে। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই স্কেল দিয়ে, নিয়ে তোমার যদি আমরা ওই কত সেন্টিমিটার হলো ইন্টু 140 করলে কিন্তু 1008 কিলোমিটার আসবে। ঠিক আছে, এরপর দেখো যেটা আছে যে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে ছোট করে দেখায় কিন্তু এশিয়ার মানচিত্রে বড় দেখায় কেন। তাহলে এইটা হচ্ছে তোমার ওই যে স্কেল, ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র। তাহলে এখানে দেখো যে দুটো মানচিত্র আছে, এখানে দেখো পৃথিবীটার মধ্যে কিন্তু ভারতটাকে ছোট দেখাচ্ছে, আবার যখন এশিয়ার মানচিত্র দেখছি তখন কিন্তু ভারতকে কিন্তু বড় দেখাচ্ছে। তার কারণ এই দুটো মানচিত্রের মধ্যে এটা হচ্ছে ছোট স্কেলের মানচিত্র, অপেক্ষাকৃতভাবে এটা হচ্ছে বড় স্কেলের মানচিত্র, কিন্তু দুটোই ছোট স্কেলের মানচিত্র। বুঝতে পেরেছো? কারণ এখানে দুটোতেই কিন্তু তোমার বড় এলাকাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে এটার উত্তর আমরা দেখো দিচ্ছি, কি দিচ্ছি, 113 নম্বর পাতাতে দেখো এখানে দিয়েছে যে কতটা দূরত্বে আছে পৃথিবীর মানচিত্র
বড় স্কেলে কেন দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার বড় দেখায় কেন, তাই তো। দেখো বলছে বিশাল পৃথিবীকে দেখানোর সময় সকল সাগর মহাসাগর মহাদেশকে দেখানো হয় বলে স্কেলের মান বাড়িয়ে এদের আকৃতি ছোট স্কেল মানচিত্রের মাধ্যমে ধরতে হয়। তাই পৃথিবীর মানচিত্রে ভারতের আকৃতি ছোট। অন্যদিকে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর বাদ দিয়ে শুধুমাত্র এশিয়া মহাদেশের মানচিত্র অঙ্কন করার সময় অপেক্ষাকৃত ছোট মানের স্কেল ব্যবহার করে বড় স্কেল মানচিত্র তৈরি করা হয়। তাই এখানে দেশগুলি পৃথিবীর মানচিত্রের তুলনায় বড় করে দেখানো সম্ভব, ফলে ভারতের আকৃতিও বড় দেখায়। তাহলে এটাই হচ্ছে তোমার এটার উত্তর। এরপরে দেখো আছে ওই যে শুভর বাড়ি থেকে স্কুল কতটা দূরে সেটা জানা হলো, কিন্তু বাড়ি থেকে স্কুলটা কোন দিকে সেটা কিভাবে বোঝানো যাবে। তাহলে দেখো কোন দিকে সেটা বোঝানো যাবে, এই যে দেখো এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর দিক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওর বাড়ি, তাহলে এইটা যদি হয় এখানে যদি তার স্কুল হয় তাহলে এটা হচ্ছে তোমার পূর্ব, এটা হচ্ছে উত্তর, তাহলে এই দিকে যদি তার স্কুলটা হয় তাহলে উত্তর পূর্ব দিকটাতে এটা অবস্থান করছে, তাই না। দেখো তোমরা যদি ধরো এটাকে যদি ধরো দিক অনুযায়ী যদি করো তাহলে কিন্তু এই জিনিসটাই আসবে। এখানে ধরো এই যে তোমার মানচিত্রটা আছে, এই যে ধরো এটা এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে, আর এটা পূর্ব, এটা পশ্চিম, উত্তর দক্ষিণ, তো এটা গেল তোমার মানচিত্রের দিক। এবার দেখো ওর যে স্কুলটা আছে আর এখানে বাড়িটা আছে, তাহলে এইরকম জায়গাতে অবস্থান করছে, তাহলে এটা পূর্ব দিকে, এটা উত্তর দিকে, তাহলে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে, তাই না। আমরা এরকম করে এই প্রশ্নটার উত্তর দিতে পারি। তো এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে যে তোমরা স্কুল থেকে বাড়ি এবং সেটা তোমরা কিভাবে বোঝানো যাবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে বোঝানো যাবে সেটা দেখি। বলছে লক্ষ্য করো চিত্রের ডান পাশে একটি নর্থ চিহ্ন দেওয়া আছে, যেটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে, দেওয়া আছে, যার দ্বারা উত্তর দিকে নির্দেশ করা হয়েছে। আমরা উত্তর দিক বুঝতে পারলে বাকি দিকগুলি কিন্তু বুঝতে পারবো কীভাবে সেটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে। উত্তর দিক ছাড়া মানচিত্রের বাকি দিকগুলি সম্বন্ধে আমরা আগেই কিন্তু জেনেছি। এবার জানবো শুভর বাড়ি থেকে স্কুলটা কোন দিকে। মানচিত্রে নর্থ চিহ্নটির দিক বিপরীত দিকে শুভর বাড়ি অর্থাৎ ক স্থানে অবস্থিত, অর্থাৎ শুভর বাড়ি থেকে শুভর বাড়ি দক্ষিণে। এবার মানচিত্র দেখো ক বিন্দু থেকে দেখালে বোঝা যাবে শুভর বাড়ি অর্থাৎ খ বিন্দুটি উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই দেখো এখানে দেওয়া আছে উত্তর পূর্ব দিকে অবস্থিত, তাহলে এটাই হবে তোমার উত্তর। এরপরে দেখো আছে লক্ষ্য করে দেখো মানচিত্রের ডান দিকে নর্থ এরকম একটা চিহ্ন আছে, এই যে তোমার এই যে চিহ্ন যেটা দেখালাম, এইরকম তীর চিহ্নের সাহায্যে উত্তর দিক বা নর্থ বোঝানো যায়। উত্তর দিকটা বোঝা গেলে বাকি দিকগুলো অর্থাৎ দক্ষিণ পূর্ব পশ্চিম খুব সহজেই বোঝা যায়। এই প্রধান চারটি দিক ছাড়াও উত্তর এবং পূর্ব দিকের মাঝখানে উত্তর পূর্ব অর্থাৎ দেখো এই চারটে দিক হচ্ছে প্রধান, ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট, ঠিক আছে। এবার দেখো নর্থ আর ইস্টের মাঝে আসছে নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মাঝে আসছে সাউথ ইস্ট, ওয়েস্ট আর সাউথের মাঝে আসছে সাউথ ওয়েস্ট, আর নর্থ আর ওয়েস্টের মাঝে আসছে নর্থ ওয়েস্ট। তাহলে এই কতগুলো দিক কিন্তু আসছে, অর্থাৎ 8টা টোটাল, মানে প্রধান দিক 4টে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর তার মাঝে আরও 4টে আসছে, নিয়ে টোটাল হচ্ছে 8টা, ঠিক আছে, এই হলো ব্যাপার। এরপর দেখা যাচ্ছে মানচিত্রে এরকম তীর চিহ্ন দিয়ে উত্তর দিকে নির্দেশ করা না থাকলে মানচিত্রের উপরের দিকের উত্তর দিকটা ধরে নিতে হয়। এইভাবে তোমরা ডান দিক হবে মানচিত্রটি পূর্ব দিক, আর বাম দিকে হবে মানচিত্রের পশ্চিম দিক, আর নিচের দিকটা দক্ষিণ দিক। দেখো কোনো কোনো মানচিত্রে যদি স্কেল না দেওয়া থাকে, ঠিক আছে, যেমন ধরো এই যে মানচিত্রটা আছে এখানে কিন্তু কোনো স্কেল বা দিক কিন্তু দেওয়া নেই, তাহলে তখন তোমাকে ধরতে হবে এই দিকটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, উপরের দিকটা উত্তর দিক, এটা কিন্তু দক্ষিণ দিক। তার কারণ এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নিয়ম, অর্থাৎ যে কোনো ম্যাপের উপরের দিকটা যেটা আছে সেটা হচ্ছে উত্তর দিক, ডান দিকে যেটা সেটা পূর্ব দিক, বাম দিকেটা পশ্চিম দিক, আর নিচের দিকেটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। এবার দেখো সকালে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সহজেই দিক নির্ণয় করা যায়। এই যে তোমার সূর্যটা এইদিকে উঠেছে, মানে এটা তোমার পূর্ব দিক, এই যে সূর্য আসছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, ডান দিকটা হবে তোমার দক্ষিণ দিক, আর বাঁ দিকটা হচ্ছে তোমার উত্তর দিক। কম্পাসের মাধ্যমে সঠিকভাবে দিক নির্ণয় করা সম্ভব হয়। কম্পাসে চুম্বকের কাঁটা সবসময় উত্তর দিক থাকে। তাহলে তোমাদের প্রশ্নে মানে তোমাদের এটা প্রশ্ন জাগতে পারে যে ম্যাপে সবসময় উত্তর দিকটাই কেন দেখানো হয়। তার কারণ হচ্ছে এই যে তোমার কম্পাস, ঠিক আছে, কম্পাসের কাঁটা কিন্তু সবসময় উত্তর দিকেই থাকে। রাতের আকাশে ধ্রুবতারাকে দেখেও উত্তর দিক নির্ণয় করা যায়। এটা কিন্তু উত্তর গোলার্ধে, বুঝতে পারছো, পৃথিবীর উত্তর গোলার্ধে কিন্তু ধ্রুবতারাকে দেখে, আর দক্ষিণ গোলার্ধে কি হ্যাডলি রক টেন্ট, বুঝতে পেরেছো।
তাহলে এই গেল তোমার উত্তর। এরপরে দেখো পরের পাতাতে চলে আসো, বলছে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দূরত্ব এবং দিক দুটোই কিন্তু অপরিহার্য। অতএব শুভর বাড়ি থেকে স্কুলটা ড্যাশ দিকে, তাহলে কোন দিকে? উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। এত মিটার দূরত্বে, 800 মিটার দূরত্বে, উত্তর পূর্ব দিক মানে তোমার উত্তর পূর্ব। হ্যাঁ, কত মিটার দূরত্ব? 800 মিটার দূরত্বে অবস্থিত। এইভাবে বললে তবেই স্কুলের অবস্থান সঠিকভাবে বোঝানো যায়। ঠিকঠাক লিখে ফেলো। দেখো বি এর উত্তর পশ্চিমে এ অবস্থিত, তাহলে বি আছে, বি এর এই যে পশ্চিমটা আছে উত্তর পশ্চিম, এখানে তোমার বাংলা দেওয়া আছে তো, তাহলে তোমরা এটা এক কাজ করো, এখানে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে এই যে এটা আছে এটা উত্তর পশ্চিমে অবস্থান করছে। টি, দেখো টি, এই যে আছে টি, আর ইউ কোথায় আছে? উত্তরে আছে, তাহলে এখানে উত্তর বসবে। এবারে ও, এখানে দেখো ও আছে, পি কোথায় অবস্থান করছে? ও, আর এই দেখো এটা পি, তাহলে পূর্বে অবস্থান করছে পি, এখানে পূর্বে বসবে। আর দেখো এক্স আছে, এই যে আছে এটা হচ্ছে এক্স, কোথায় আছে এক্স? এই দেখো এক্স, তাহলে এক্সের আর ওয়াই এ কোন দিকে অবস্থান করছে? দক্ষিণ পশ্চিম, এখানে উত্তর হবে তোমার দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পশ্চিমে ওয়াই অবস্থিত। এই যে দিকটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে ওয়াই হবে, ঠিক আছে। এবার দেখো বলছে সকালবেলা সূর্য ওঠার সময় বাড়ির ছাদ বা উঠোনে দাঁড়িয়ে আশেপাশের বাড়িগুলো কোন দিকে আছে একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা দিকটা বুঝতে পারবে। তাহলে কিন্তু যখন সূর্য থাকবে না তখনও কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার দেখো তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথটার একটা স্কেচ এঁকে ফেলো। দেখো বলছে ভারতের রাজনৈতিক মানচিত্র লক্ষ্য করো। দেখো তো দিল্লি হচ্ছে আমাদের ভারতের ক্যাপিটাল, বুঝতে পেরেছো? থেকে এই শহরগুলো কোন দিকে অবস্থিত? কলকাতা কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্বে অবস্থিত। মুম্বাই দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চেন্নাই দক্ষিণ দিকে অবস্থিত। বেঙ্গালুরু দক্ষিণ দিকে অবস্থিত, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে বলেছে যে মানচিত্রে যখন কোনো বড় অঞ্চলকে ছোট করে আঁকা হয় তখন অল্প জায়গায় সব কিছু দেখাতে গেলে কিছু সংকেত এবং চিহ্ন প্রতীক ব্যবহার করতে হয়। এগুলো কিন্তু পুরো বিশ্বে কিন্তু একই রকম প্রতীক চিহ্ন ব্যবহার করতে হয়, মানে ওই চিহ্নটা থাকলে এই জিনিসটা আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এই প্রতীক চিহ্নগুলি কী কী আছে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমানা, এটা ডটেড লাল থাকবে। রেলওয়ে থাকলে এরকম তোমার সিঁড়ির মতো থাকবে। দেশের তোমার সীমানা হলে তোমার এরকম থাকবে লাল ডট আর নীল ডট এরকম করে। দুর্গ হলে এরকম থাকবে। জেলা হলে ধরো এরকম করে থাকবে, অর্থাৎ মাঝেই ডটটা থাকবে না। মন্দির হলে এরকম থাকবে। পাকা রাস্তা হলে তোমার এই যে লাল রঙের কন্টিনিউয়াস দুটো লাইন থাকবে। কাঁচা রাস্তা হলে ডটেড লাইন থাকবে। গির্জা হলে এরকম, মসজিদ হলে এরকম। গ্রামের যে গ্রাম বা শহর বোঝাতে গেলে এরকম লাল রঙের তৃণভূমি তোমার সবুজ রঙের। ব্রিজ হলে এরকম টাইপের হবে। বনভূমি হলে এরকম সবুজ রঙের হবে। নদী হলে দেখো এরকম টাইপের হবে, একটা ব্লু আর একটা তোমার এই যে অন্য কালারের আছে। ব্লু মানে সব সময় জল থাকে, আর অন্য কালারের হলে সেখানে তোমার সব সময় জল থাকে না। পোস্ট অফিস হলে এরকম থাকবে। বাঁধ হলে এরকম। টেলিফোনোগ্রাফ অফিস হলে এরকম। কুয়ো বা জলাধার হলে এরকম। পুলিশ স্টেশন হলে এরকম। তাহলে এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এবং জানতে হবে, বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে এগুলো কিন্তু পুরো পৃথিবীর ক্ষেত্রে কিন্তু একই রকমের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, বুঝতে পারছো? এরপরে দেখো যেটা আছে নিচে দিয়েছে, দেখো লক্ষ্য করে দেখো মানচিত্রটায় অনেক রকম চিহ্ন, সংকেত, অক্ষর এবং রং আছে। এই দেখো রং, অক্ষর, সংকেত, চিহ্ন এগুলো নিয়েই কিন্তু প্রতীক চিহ্নটা হয়ে থাকে। তাহলে প্রতীক চিহ্ন বা প্রথাগত চিহ্ন কাকে বলে এটাও কিন্তু তোমাদের জানতে হবে। পাশের সরণিতে কিছু প্রতীক চিহ্ন এবং তার অর্থ দেওয়া আছে। সরণির সঙ্গে মিলিয়ে দেখলেই সহজেই বুঝতে পারবে অঞ্চলটা কোথায় কী আছে, এই জিনিসটা বলেছে। তাহলে প্রতীক চিহ্ন কোন জিনিসটাকে বলছে? দেখো পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে কিছু রং, চিহ্ন, সংকেত, প্রতীক, অক্ষর একই অর্থে ব্যবহার করা হয়। এই সমস্ত নির্দিষ্ট প্রতীক চিহ্নকে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বা কনভেনশনাল সাইন বা সিম্বল বলা হয়, বুঝতে পারছো? তাহলে এটা গেলো প্রতীক চিহ্ন। যেমন জল বোঝাতে নীল রং, সমভূমি বা বনভূমি বোঝাতে সবুজ রং, পাহাড় পর্বতের জন্য খয়েরি বা বাদামি রং, কৃষি জমির জন্য হলুদ রং ব্যবহার করা হয়। বিষয়ভিত্তিক মানচিত্রেও নির্দিষ্ট প্রয়োজনে অনেক রকম রং, চিহ্ন, সংকেত, অক্ষর ব্যবহার করা হয়। মানচিত্রের পাশে নির্দেশিত ইন্ডেক্স, ঠিক আছে, নির্দেশিকা যার অর্থ হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ কোনো মানচিত্র যখন থাকবে তার দেখবে এখানে ইন্ডেক্সটা ব্যবহার করা হয়, ঠিক আছে, মানে কোনটায় কী বোঝাচ্ছে ওই প্রতীক চিহ্ন রঙের অর্থ কিন্তু লেখা থাকে। যে কোনো মানচিত্রে অসংখ্য রকমের তথ্য দেওয়া থাকে, যেমন দূরত্ব, নির্দিষ্ট দিক, বিভিন্ন প্রতীক চিহ্ন, অক্ষর, রঙের মাধ্যমে দেখানো বিষয়বস্তু ইত্যাদি। মানচিত্রকে সঠিকভাবে পড়তে পারলে
আমি তোমাদের আগেই বললাম, তোমার চোখের সামনে যদি এক পাতা চায়না লেখা থাকে তুমি কিন্তু পড়তে পারবে না। একই রকমভাবে মানচিত্রের যে ভাষা সেটা যদি তুমি না জানো, তার প্রতীক চিহ্ন, তার অর্থ, তার রঙের অর্থ, তার দিক কোনটা, তাহলে কিন্তু তুমি কিন্তু মানচিত্রটাকে পড়তে পারবে না। অর্থাৎ তারও যে অক্ষর আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তবেই মানচিত্রে দেখানো নির্দিষ্ট অংশ বা বিষয়টি সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়। দেখো এই যে এখানে আছে, এটাকে ভারতের মানে এটা মানচিত্রের শিরোনাম বলা হয়, এটা হচ্ছে দিক, আর এখানে হচ্ছে তোমার নির্দেশিকা, এটা হচ্ছে স্কেল। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে তোমার একটা কাজ দিয়ে বলছে, তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথটাকে যে স্কেচ এঁকেছো তাতে এরকম কিছু চিহ্ন, রং, প্রতীক ব্যবহার করে দেখো। যেমন খেলার মাঠ, পার্ক সবুজ রং, ঠিক আছে, পুকুর বা জলাশয়ে নীল রং, ঘরবাড়ির দেওয়ালের জন্য লাল রং ইত্যাদি। এছাড়া মন্দির এবং রেল স্টেশন, পোস্ট অফিস ইত্যাদির জন্য ওই সরণি থেকে নির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারো। সবশেষে কোন কোন রং চিহ্ন দিয়ে কি দেখলে তা বোঝানোর জন্য একটা নির্দেশিকা তৈরি করে ফেলো। এই দেখো এইখানে যেগুলো দেওয়া আছে না, এই যে নির্দেশিকাগুলো, এই নির্দেশিকা অনুযায়ী কিন্তু তোমাকে ওই ছবিগুলো আঁকতে হবে। এবার দেখো এখানে বলছে মানচিত্রের কতগুলো অপরিহার্য উপাদান আছে। প্রশ্নটা এরকম আসবে যে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে লেখো। অর্থাৎ এই কয়েকটা জিনিস, এই যে চারটে মানে বিষয় যদি না থাকে কোনো মানচিত্রে, তাহলে কিন্তু তাকে মানচিত্র বলা যাবে না। তাকে কি বলা যাবে? তাকে স্কেচ বলা যাবে। বুঝতে পেরেছো? সেটা কিন্তু মানচিত্র নয়, এটা স্কেল। অর্থাৎ এগুলি যদি না থাকে, এগুলি না থাকলে তাকে কিন্তু আমরা বলবো স্কেচ, থাকলে তাকে বলবো স্কেচ। ঠিক আছে? এগুলো কিন্তু থাকতেই হবে। প্রথমে কী হচ্ছে, শিরোনাম থাকতে হবে, অর্থাৎ মানচিত্রের বিষয়বস্তুর ধারণা দেয়। অর্থাৎ এই যে তোমার ভারতের মানচিত্র, অর্থাৎ তার কিন্তু একটা শিরোনাম থাকতে হবে। 2 নম্বর কী হচ্ছে, উত্তর দিক দেখানোর তীর চিহ্ন, যেটা কিন্তু পুরো মানচিত্রের মানে দিককে নির্দেশ করছে। স্কেল থাকবে, অর্থাৎ মানচিত্রের নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে স্থানের দূরত্ব জানা যায়। আর কি থাকবে, নির্দেশিকা বা ইন্ডেক্স। এটা কি বলছে, মানচিত্রে ব্যবহৃত প্রতীক চিহ্ন, রং, অক্ষরের অর্থ কিন্তু বোঝা যায়। পরের পাতাতে চলে এসো। দেখো এগুলো সম্পর্কে তো আমরা আলোচনা করেইছি, জানো কি দিয়ে স্কেচ কি, প্ল্যান কি, তারপরে মজার খেলার মধ্যে গ্লোব এবং মানচিত্রের মধ্যে সুবিধা এবং অসুবিধা। তাহলে আমি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। এরপরে দেখো এখানে শেষে কিছু কাজ দিয়েছে, বলছে ওপরের খবরের গুলো তোমরা বইয়ের কোনো অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত তোমরা নিজের পাতায় লিখে ফেলো। তুমিও এক টুকরো খবর সংগ্রহ করে তোমার পাতায় কোলাজ তৈরি করো। এই যে তোমাদের একটা কাজ এখানে করতে দিয়েছে, তোমরা এখানে চাইতে পারো এটা কোন কোন জিনিসকে উপস্থাপন করছে, কোনটা তোমার দুর্যোগ, কোনটা বিপর্যয়, হ্যাঁ, কোন জিনিসটা কীভাবে আমরা করে থাকি, এবং তোমার দেখো সূর্যাস্তের পরে 3 গ্রহের জমায়েত, এইগুলো দেখো তোমাকে করতে বলছে। তাহলে দেখো এর সঙ্গে সঙ্গেই আমার সব শেষ হলো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।